Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। এই অনুষ্ঠানে আপনারা শুনছেন বিভিন্ন লেখকের লেখা অবলম্বনে গল্প পাঠ। আজকের গল্প আরো কলজে চাই, আমি আমার সারাটা জীবন যৌবন ধরে রাখতে চাই। যা কলজে নিয়ে আয়, যা কলজে নিয়ে আয়, আমি আরো চাই কলজে। শেষমেশ সমরেশ চাকরিটা নিয়েই ফেলল। যদিও প্রাইভেট কোম্পানি, মাইনেটাও আহামরি নয়, কিন্তু বেশি কিছু ভাবার অবকাশ সে পায়নি। বাবা হঠাৎ মারা যাওয়ার পর পার্ক সার্কাসের এই এঁদো গলিটায় কোনো রকমে একটা বাসা ভাড়া নিয়ে উঠে আসতে বাধ্য হয়েছিল ওরা বলতে সমরেশ, ওর মা আর ছোট বোন। বিকম পাশ করার আগেই একটা অ্যাক্সিডেন্টে ওর বাবা মারা যায়। জমানো পুঁজি ভেঙেই সংসার চালাতে হচ্ছিল কোনো রকমে। উদয়াস্ত খেটে যা রোজগার হয় তাতে কোনোভাবে চলে যায়, কিন্তু ভালোভাবে থাকা বলতে যা বোঝায় তা কোনোদিন সম্ভব না। এটা সমরেশ বুঝত, আর বুঝত বলেই বরাবর চাকরির চেষ্টা করছিল। কাগজে কর্মখালি দেখে অনেক চিঠি পাঠিয়েছে, কিন্তু কোনো জবাব আসেনি। এই কোম্পানির চিঠিটা আসার পর প্রথমে নিজের চোখকে বিশ্বাসই হচ্ছিল না। যদিও মুর্শিদাবাদ, তবুও তাকে যেতেই হবে। বোনটা বড় হচ্ছে, মার বয়স হচ্ছে, এভাবে বেশি দিন তো চলবে না। মাইনেটা পেলে ওদের নিয়ে যাবে মুর্শিদাবাদে। পার্ক সার্কাসের পরিবেশ এখন খুব খারাপ। পোস্ট অফিসে যেতে যেতে এই সব ভাবছিল সমরেশ। সপ্তাহ খানেকের মধ্যেই জয়েন করবে জানিয়ে কোম্পানিতে একটা স্পিড পোস্ট করে দিল সে। দিন 15 পরের ঘটনা। সেদিন অফিসে কাজের খুব চাপ। বাইরে বেশ বৃষ্টি পড়ছে। নিম্নচাপ হয়েছে কাল থেকে। এত বৃষ্টিতে খুব দূর থেকে যারা আসে অনেকেই আর সেদিন আসতে পারেনি। আবার কাল মাসের শেষ দিন বলে সব ফাইল আজ জিএম এর টেবিলে পাঠাতেই হবে। তাই এক মনে নিজের টেবিলে ঘাড় গুঁজে ফাইলের ব্যালেন্স শিট শেষ করছিল সমরেশ। হঠাৎ শান্তনুদার ডাকে হুঁশ ফেরে ওর। চলো হে, নিচের দোকানে একটু চা খেয়ে আসি। হাতের কাজটা শেষ করে যাবো দাদা, আপনি বরং খেয়ে আসুন না। আরে চা খেতে গেলে সিট পালিয়ে যাবে না, বুঝলে ভাই। চলো চলো, যা বৃষ্টি নেমেছে সকাল থেকে, একটু চা না খেলে মাথাটা ছাড়বে না। চলো চলো চলো। সমরেশ আর আপত্তি করে না। দুজনে একসাথে দোকানে গিয়ে দেখে দোকানে আরো কিছু লোক বসে চা বিস্কুট এটা ওটা খাচ্ছে। এই দোকানটা বেশ বড়, আর চাটাও করে বেশ। তাই সব সময় বেশ ভিড় থাকে এই দোকানে। তবে বৃষ্টির জন্য আজ লোকজন একটু কম। শান্তনু দোকানে 2 কাপ চা অর্ডার দিতে দোকানি বলল, একটু বসেন দাদা, স্পেশাল চা দিব। আর কি নেবেন বলেন? সমরেশ বলে, 2টো টোস্ট দাও বরং। কি বলেন শান্তনুদা? শান্তনু বলে, হ্যাঁ হ্যাঁ চলবে। ওরা টোস্টে সবে কামড় দিয়েছে এমন সময় দোকানি চা নিয়ে হাজির। বললে, এইলেন বাবু চা। আজ সন্ধ্যায় কিন্তু দোকান খোলা থাকবে নি, তাই ওবেলা আর পাবেন নি গো। সমরেশ জিজ্ঞাসা করে, আজ আবার তোমার কি হলো হে? দোকানি বলে, আর বলেন না, আজ তো নবাবের বিটির দিন গো। আজ রাতে এখানে খুব কঠিন না হলে কেউ বেরোয় না, বুঝলেন? হঠাৎ নতুন খদ্দেরের ডাকে দোকানি ওদিকে চলে যায়। সমরেশ জিজ্ঞাসু দৃষ্টিতে সবে শান্তনুদার দিকে তাকিয়েছে, হঠাৎ মোবাইলটা বেজে ওঠে। জিএম ফোন করেছেন। ফোন ধরতেই জিএম বলেন, আর্জেন্ট ফাইল আছে, শিগগিরই আমার কেবিনে এসো।
আর কিছু কথা বলার সময়ই থাকে না। দ্রুত চা খেয়ে টাকা মিটিয়ে ওরা অফিসে ফিরে যায়। সন্ধে হয়েছে, প্রায় 7টা বাজে। সমরেশের কাজ এখনো শেষ হয়নি। অফিসে সে আর বিকাশ ছাড়া আর কেউ নেই। ওরা দুজনই নতুন জয়েন করেছে, তাই ওদেরকেই অনেক সময় বেশি কাজ করতে হয়। বাইরে মুষলধারায় বৃষ্টি পড়ছে, এর মধ্যে বেরোনো খুব মুশকিল। কিছুক্ষণ কাজ করে বিকাশ বলে ওঠে, না ভাই, আর বসলে হবে না, চলো এবার বেরোই। এ বৃষ্টি আর ধরবে বলে মনে হয় না। ওরা দুজনই ফেরার পথে কিছুটা রাস্তা একসাথে যায়, কিন্তু তারপর প্রায় আরো মিনিট 15 সাইকেল চালিয়ে গেলে তবে সমরেশের বাসা। এখনো রাস্তাঘাট খুব সড়গড় হয়নি ওর। সমরেশ বলে, তুমি এগোও ভাই, আমার এখনো মিনিট 15 লাগবে। অগত্যা বিকাশ রেনকোট জড়িয়ে বেরিয়ে পড়ে। সমরেশও হাত চালায়। কাজ শেষ হতে বাজলো প্রায় 8টা। বাইরে বেরিয়ে দেখলো ভীষণ বৃষ্টি, রাস্তাও অন্ধকার। যা থাকে কপালে ভেবে ছাতা খুলে সাইকেলে উঠে পড়ে। একটু এগোতেই বুঝতে পারে এ বৃষ্টিতে রাতের অন্ধকারে সাইকেল চালানো প্রায় অসম্ভব। তাও আন্দাজে পথ চলতে থাকে সে। বেশ কিছুক্ষণ সাইকেল চালিয়ে সমরেশ বোঝে ও ভুল রাস্তায় ঢুকে পড়েছে। কোথাও কোথাও একটু না দাঁড়ালেই নয়। একে তো ভিজে গেছে পুরো, জামা প্যান্ট একটুও শুকোয়নি, তার উপর রাস্তা না পেলে তো মুশকিল। খানিকটা এগোতেই ওর মনে হয় দূরে একটা ক্ষীণ প্রদীপের আলো মতো দেখা যাচ্ছে, হয়তো কোনো বাড়ি বা আশ্রয়। এই আশায় দ্রুত সাইকেল নিয়ে এগিয়ে যায় ও। কাছে পৌঁছতেই হঠাৎ আলোটা নিভে গেল। মনে হলো চারিদিকে শুধু জমাট বাঁধা অন্ধকারের স্তূপ। হঠাৎ একটা বিদ্যুতের ঝলকানিতে সমরেশ দেখে তার সামনে একটা বড় দেউড়ি, অনেকটা অংশ ভাঙা। সাইকেল থেকে নেমে পড়েও সবে ভাবছে কি করবে, এমন সময় সে শুনতে পায় চাপা কান্নার শব্দ। কেউ যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। চমকে উঠে এদিক ওদিক তাকায়ও, ভাবে ও কি ভুল শুনছে। একটু পরেই ভেসে আসে একসাথে অনেকগুলো বাচ্চার কান্না। যেন যন্ত্রণায় চিৎকার করছে অনেক শিশু। সমরেশের শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত হয়ে গেল। অন্ধকারে কোথায় এলো সে? হঠাৎ কোথা থেকে ভেসে আসে আতরের সুগন্ধ। না না না, ঠিক ঠিক আতর নয়। একসাথে অনেকগুলো কড়া ধূপ জ্বাললে যেমন গন্ধ হতে পারে, ঠিক তেমন গন্ধে কেমন ঘোর লাগে সমরেশের। আস্তে আস্তে চোখ লেগে আসে এবং এক সময় ঘুমিয়ে পড়ে সমরেশ। ঘুম ভাঙতে সমরেশ উঠে বসে, দেখে একটা নরম গদিওয়ালা খাটে শুয়ে আছে। মনোরম সুগন্ধ চারদিকে। খাট থেকে নেমে গুটি গুটি পায়ে এগিয়ে যায় সে। দরজাটা আস্তে করে খোলে। খুলেই চোখের সামনে দেখে এক রাজকীয় দৃশ্য। একটা সুন্দর লাল গালিচার ওপর দিয়ে এগিয়ে চলে সে। আশেপাশে বাদশাহী কায়দায় সেজে আছে মানুষজন, সবাই যে যার মতো কাজে ব্যস্ত। এরপর সমরেশ পৌঁছল দরবারের মতো একটা জায়গায়। সেখানে বিরাট একটা মণিমুক্ত খচিত সিংহাসনে বসে আছেন এক নবাব, অত্যন্ত সুপুরুষ। তার দুপাশে দুজন সন্ত্রী, সামনে দু সারি দিয়ে বসে আছেন মন্ত্রী, উজির, সেনাপতি আর অমাত্যরা। সকলের মুখেই একটা দুশ্চিন্তার ছাপ।
নিজেরা নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত। নবাব নিজেও খুব আনমনা। আর এর মধ্যেই এক মন্ত্রী বলে ওঠেন, জাহাপনার চিন্তার কারণ আমরা জানি, কিন্তু কিছু একটা উপায় তো বের করতে হবে। নবাব সচকিতে বলেন, কি বা উপায় করব বলুন? কত হেকিম, বৈদ্য, কবিরাজ সবই তো হলো, কই কেউ তো কিছু করতে পারলো না, আর কেউ কোনো চেষ্টার অন্তও রাখেনি। ফল তো কিছুই পাওয়া যাচ্ছে না। জানি না আমি জানি না আমার নসিবে কি আছে। হঠাৎ এক পেয়াদা নবাবের দরবারে এসে কুর্নিশ করে দাঁড়ায়। নবাবের ইশারা পেয়ে সে বলে, হুজুর, গোস্তাকি মাফ হোক, এক হেকিম সাহেব দেখা করতে চান আপনার সাথে। হয়তো শাহজাদির ব্যাপারে কথা বলতে এসেছে এই ভেবে নবাব হেকিমকে নিয়ে আসার অনুমতি দেন। কিছুক্ষণ পরে কাঁধে ঝোলা আর মাথায় টুপি পরা এক হেকিম দরবারে এসে হাজির। বয়স প্রায় ৮০ ছুঁই ছুঁই, চুল দাড়ি সনের মতো সাদা। এসে মাথা হেঁট করে সেলাম করেন। নবাব গম্ভীর গলায় বলেন, বলুন, মালিকার ব্যাপারে কি জরুরি কথা আছে আপনার? হেকিম বলে, হুজুরের কাছে একটা গুজরিশ নিয়ে এসেছে এ হকিম। আমার এমন একটা দাওয়া জানা আছে যা শাহজাদিকে বিলকুল তন্দুরস্ত করে দেবে কিছু দিনের ভিতরে। দরবারের সকলেই চমকে উঠে হেকিমের পানে চেয়ে থাকে। এক উজির বলে ওঠেন, আগে প্রায় 25-30 জনকে দেখানো হয়েছে, কেউ কিছু বুঝতে পারেনি। আর তোমাকে আমরা কেউ চিনি না, জানি না, তোমার কথা বিশ্বাস করি কি করে? হেকিম বলে ওঠেন, যে আমি সব কিছু জেনেই নবাবের দরবারে এসেছি, আমায় একটু মৌকা দিয়েই দেখেন। নবাব এতক্ষণ চুপ করে শুনছিলেন। খানিক ভেবে তিনি হেকিমকে অন্দরমহলে নিয়ে যাওয়ার হুকুম দিলেন। সঙ্গে চললেন তিনি নিজে আর এক ঘনিষ্ঠ উজির। সেখানে এক বাদশাহী পালঙ্কে শুয়ে রয়েছেন এক তরুণী। অন্দরের সাজসজ্জা অপূর্ব, তবে তরুণীর চোখ বন্ধ, শরীর শীর্ণ, বিবর্ণ মুখে রক্তাল্পতার চিহ্ন স্পষ্ট। কোনো কঠিন অসুখে দীর্ঘদিন ভুগলে যেমন হয় ঠিক সেরকম। ঘরে ঢুকে হেকিম বললেন, সবার সামনে বলা যাবে না হুজুর, তাই শুধু আপনাকেই এই দাওয়ার কথা বলবো আমি। এতক্ষণে তরুণী ওদের কথার আওয়াজে চোখ মেলে তাকিয়েছেন। নবাব ইশারায় উজিরকে চলে যেতে বলে হেকিমের দিকে তাকান। চোখে জিজ্ঞাসু দৃষ্টি। হেকিম এবার শাহজাদিকে আদাব জানিয়ে বলে, আমি যে দাওয়ার কথা বলছি ওটা বানাতে হলে আমার বাচ্চাদের কলিজা চাই। আর এ দাওয়া মালেকাকে 1 মাহিনা খিলাতে হবে, তাহলেই উনি বিলকুল ঠিক হয়ে যাবেন। হেকিমের কথা শুনে নবাব উত্তেজিত হয়ে বলে ওঠেন, আরে না 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 না, এ কি করে সম্ভব? এ অসম্ভব। তখন ক্ষীণ স্বরে শাহজাদি বলেন, কেন হয় না আব্বাজান? আমার জীবনের কি কোনো মূল্য নেই আপনার কাছে আব্বাজান? তাহলে কি তিলে তিলে আমার মৃত্যু আপনি নিজের চোখের সামনে দেখতে পারবেন তো আব্বাজান? অনিচ্ছা সত্ত্বেও মেয়ের জীবন বাঁচাতে নবাব রাজি হয়ে গেলেন। এরপর শুরু হয়ে গেল শিশু নিধন যজ্ঞ। বাচ্চাদের বুক চিরে কলিজা বার করে হেকিম ওষুধ বানাতে লাগলেন।
একদিকে সেই ওষুধ খেয়ে শাহজাদি সুস্থ হতে থাকলেন, আর অন্যদিকে মায়েদের কোল খালি হতে থাকলো। সে এক নৃশংস দৃশ্য। পুরো ঘটনাটা সমরেশ স্বচক্ষে দেখছে। নবাবী তখ্ত থেকে গালিচা শিশুদের রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। রক্তের স্রোত থেকে পা বাঁচাতে পিছিয়ে যেতে থাকে সমরেশ। এরপর সমরেশ দেখে নবাবজাদি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। বকশিস নিয়ে চলে যাওয়ার আগে হেকিম মালিকাকে জানায়, একটা কলিজা প্রতি রাতে খেলে এ জওয়ানি কোনো দিন ফুরাবে না শাহজাদি। কি বলেন কোনো আপনি? দিন না। কি বলেন হেকিম? হ্যাঁ? আচ্ছা আচ্ছা, দারুণ তো। মালেকারও ততদিনে ওষুধের প্রতি আসক্তি চরমে পৌঁছেছে। রাত্রে ওষুধ না পেলে ঘুম আসে না। কলিজা তার চাই, রোজ, যে কোনো মূল্যে। কলিজা কোথায়? কলিজা নাও, যাও যাও, কলিজা নাও। কলিজা চাই, কলিজা, আমার কলিজা চাই। আমি আমার জওয়ানি সারা জীবন রাখবো। যাও, কলিজা নাও। তারপর আর এক পাশবিক দৃশ্যের সম্মুখীন হয় সমরেশ। যেদিকে সে তাকায় দেখে শাহজাদির ভয়ঙ্কর রূপ। কলিজা, আমার জওয়ানি সারা জীবন থাকবে। এলো চুল, হাতে কলিজা, ঠোঁট দুটো রক্তে লাল, চোখে অপরিসীম লালসা। অট্ট হাসি হাসছে সে। দে দে দে, কলিজা দে, কলিজা দে, কলিজা। কি স্বাদ! দে দে দে, যা চলে যা, কালকের জন্য জোগাড় কর, যা। হাসির শব্দে সমরেশের কান ফেটে যায়। দু হাতে কান চেপে ধরে সে। কলজে খাকিকে দেখে ঘা শিউরে ওঠে ওর। নবাবজাদির ভয়ে তটস্থ দাসীরা নবাবকে লুকিয়ে বাচ্চার কলজে বাদশাহী থালায় সাজিয়ে আনে প্রতি রাতে। কলজে এসে গেছে, কলজে এসে দে দে দে। নবাবজাদি, এই যে এই আর একটা। এত দেরি করলি কেন? এত দেরি করলি? যা, কালকের জন্য নিয়ে যা, বেরো। সেই কলজে পরমানন্দে খায় সে। আর অন্যদিকে মায়ের কোল খালি করে বাচ্চাকে নিয়ে আসার সময় সে এক অবর্ণনীয় চিৎকার, কান্নার শব্দের আর্তনাদে ভরে যায় সারা এলাকা। সমরেশ সে শব্দ সহ্য করতে না পেরে প্রাসাদের দিকে ছুটে এসে অন্দরমহলে দেখে
আয়নার সামনে দাঁড়িয়ে শাহজাদি। আমার যৌবন, দেখো আমার যৌবন সারা জীবন থাকবে। আমি কলিজা খাবো একটু করে প্রতিদিন। আমি ছোট শিশুদের কলিজা খাবো আর আমার যৌবন ধরে রাখবো। কে আছিস? চলে যা, কালকের জন্য কলিজা দে। কি করছিস এখানে দাঁড়িয়ে? যা, চলে যা। আমি কলিজা খাবো, তোরা দেখবি নাকি? ও কি শাহজাদি না রাক্ষসী? নিজের যৌবন ধরে রাখতে উন্মাদিনী এক প্রেতিনী। কলজে পেতে রাত্রে একটু দেরি হলেই হিংস্র হয়ে ওঠে মাংসাশী বাঘিনীর মতো। কি হলো? কলিজা কোথায়? আমার কলিজা কোথায়? যাচ্ছি আমার কলিজা কোথায়? যা, যাচ্ছি, এখনই যাসনি, তোর গর্দান দেবো আমি। এই তো, নবাবকে বলতে হবে না, আমি নিজে গর্দান দেবো। এই তো, যা, যাচ্ছি। কলজেরি আয়। যাচ্ছি মাতা, যা, যাচ্ছি মাতা, যা, যা, শিগগিরই যা। যাচ্ছি যাচ্ছি। ওদের নির্মম শাস্তি দিতেও কুণ্ঠা বোধ করে না যদি কলজে আনতে দেরি হয়। কলজে পেলেই তার তৃপ্তি, আর সেটাকে হাতে নিয়ে এক এক কামড়ে আনন্দের সঙ্গে রক্তপান করতে থাকে সে। রক্তের নোনতা স্বাদ যেন অমৃত ওর কাছে। কলজে যেন বাদশাহী কাবাবের থেকে উৎকৃষ্ট। হাত মুখ রক্তে রাঙিয়ে নরম বিছানায় শুয়ে পড়ে সে পিশাচি, আর অপেক্ষা করে পরের রাতের জন্য। এ দৃশ্য আর সহ্য করতে পারে না সমরেশ। দৌড়ে পালিয়ে যায় সে। পালিয়ে যেখানে এসে দাঁড়ালো সেখানে একটা বড় ফটক। কাউকে কবর দেওয়ার জন্য যেন মাটি খোঁড়া চলছে। পাশে দাঁড়িয়ে রয়েছেন নবাব নিজে, দু চোখ ক্ষোভে লাল, যেন আগুনের ফুলকি ছড়ছে। তার সামনে শেহজাদে মাথা হেঁট করে দাঁড়িয়ে। এতক্ষণে নবাব বলে ওঠেন, তুমি আমার মেয়ে, আমার ভাবতেই ঘৃণা হয়, ঘৃণা হয়। আব্বাজান, আব্বাজান, আপনি বুঝতে পারছেন? আব্বাজান, আব্বাজান, আমি আপনার পায়ে পড়ছি আব্বাজান। আপনি একটু বোঝার চেষ্টা করুন আব্বাজান। আমাকে আমাকে লুকিয়ে প্রজাদের কথা না ভেবে সুস্থ হয়ে ওঠার পরেও তুমি 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 শিশু শিশু হত্যা করিয়াছ প্রতিদিন। আপনি আমার মেয়ের কথা শুনুন, আপনার মেয়ের কথা শুনুন আব্বাজান। কিচ্ছু শুনবো না, আমি কিচ্ছু শুনবো না। আব্বাজান, আব্বাজান, দয়া করুন আব্বাজান। আমি কি দেখছি আমার চোখের সামনে? এ অসম্ভব। কত মায়ের কোল তুমি খালি করেছো। তার হিসেব রাখো। আমার যৌবন ধরে রাখতে চেয়েছি আব্বাজান। পাপের কোনো ক্ষমা নেই। আব্বাজান, আমি আপনার মেয়ে। না, আমি আপনার মেয়ে আব্বাজান। আমি কিচ্ছু মানি না আব্বাজান, আমি কিচ্ছু মানি না। তুমি চুপ করো। আব্বাজান, দয়া করুন আব্বাজান। চরম শাস্তির জন্য তৈরি হও, যা তুমি পাবে এখনই। আব্বাজান, যা গোটা দেশের মানুষ, এমনকি ইতিহাস মনে রাখবে। আব্বাজান, শুনুন আব্বাজান। তারপর সমরেশ যা দেখে তা কল্পনাতীত। মনে হয় ওর জীবনী শক্তি বুঝি লোপ পাবে। জীবন্ত অবস্থায় শাহজাদিকে দফন করে দেওয়া হলো এ গর্তের মধ্যে। তার কান্না আর আর্তচিৎকারে খান খান হয়ে যায় চারদিক। মালেকার দফনের সাথে সাথে হঠাৎ কোথা থেকে একটি শিশু এসে ওই কবরের ওপর উঠে দাঁড়ায়। বাচ্চাটার বুকটা কাটা, ভিতরে কলজে নেই, রক্তে ভাসছে ওর সারা শরীর, অথচ ওর মুখে চোখে কোনো যন্ত্রণা লেশ মাত্র নেই। মুখে তার অনাবিল হাসি, আর কোনো মায়ের গলা যেন শোনা যায়। মরেছে, 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 শাহজাদি মরেছে, মরেছে।
দেখ আমাদের বাছা, ওই দেখ আমাদের বাচ্চাগুলো হাসছে রে, হাসছে। শাহজাদি মরেছে, 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 চাপা দিয়েছে, চাপা দিয়েছে। আমাদের বাচ্চাগুলো না শান্তি পেয়েছে, আমাদের বাচ্চাগুলো শান্তি পেয়েছে, মরেছে, শাহজাদি মরেছে। তারপর কান্নার শব্দ চাপা পড়ে যায়। অনেক অনেক বাচ্চার হাসির আওয়াজে আস্তে আস্তে সেই খিলখিলিয়ে ওঠা হাসির রোল যেন বাড়তে থাকে। আর সেই শব্দে সমরসের চেতনা লোপ পেল। চোখ খুলতেই সমরস দেখে সকাল হয়েছে। কানে ভেসে আসে পাখির ডাক। সামনে চোখ পড়তেই দেখে সেই ভাঙা দেউড়িটা, সেটায় ফলকে লেখা আছে নবাব মুর্শিদ কুলি খাঁর কন্যা আজিমুন্নিসার সমাধি। ধর্মড় করে উঠে বসতেই দেখে কতগুলো অবাক কৌতূহলী চোখ অনেক জিজ্ঞাসা নিয়ে ওর পানে তাকিয়ে আছে।